সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। তোমাদের দুজনের হাতে দুদিনের জন্য বাড়ির দায়িত্ব দিয়ে যাচ্ছে। কাল বাদে পরশু আমরা ফিরে আসব, এসে পড়বো। তোমাদেরও নিয়ে যেতাম, তবে রিসেপশনের আগে তো তাসফিকে নেওয়া যাচ্ছে না, আর তাসফি একা কি করবে, তাই ইনায়াও তোমারও রেখে যাচ্ছে। সাবধানে থেকে তো যাও। ইনায়া শুধু মাথা নাড়ল, তার ভাবভঙ্গি বোঝা দেয়। তাসফি শাশুড়ি মাকে আশ্বস্ত করে বলল, আপনি একদম চিন্তা করবেন না মা, আপনার ছেলে তো আছেই, আপনারা সাবধানে যাবেন। নিলয় সাহেব তাসফির মাথায় হাত বুলিয়ে আরো কিছু সাবধানী বাণীর ভাষণ দিয়ে গাড়িতে উঠে পড়লেন। মিনিটের মাঝেই সাদা রঙের গাড়িটা ওসমান ভিরার গেট পেরিয়ে বেরিয়ে গেল। চোখের সামনে গাড়ির যাত্রা শেষ হতেই তাসফি বাড়ির ভেতরে ফিরে এলো। ফাঁকা বাড়ি দেখে তাসফির দুঃখ পাওয়ার কথা থাকলেও এই প্রথম সে মোটেও দুঃখ বোধ করছে না। কয়েক মিনিট পরের কথা, তাসফির ড্রয়িং রুমে কিছু একটা করছিল। ইনায়াকে দেখে গেল হাতে একটা ব্যাগ ঝুলিয়ে নিচে নেমে আসতে। রুম্পা ছাড়া তার এ বাড়িতে নিজে নিজে কাজ করে খাওয়া অসম্ভব। তাসফি তাকে দেখে অবাক কণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছেন ভাবি? শোনো, আমি একটু বাপের বাড়ি যাচ্ছি, তুমি থেকো। তাসফি চোখ ছোট ছোট করে চাইল। ইনায়া কয়েক কদম হেঁটে আবারও ফিরে এলো। তাসফিকে সতর্ক করে বলল, শোনো মেয়ে, আমি যে যাচ্ছি এ কথা শাশুড়ি মাকে আবার বলতে যেও না। তারা ফিরে আসার আগে আমি ফিরে আসবো, বুঝছো? তাসফি ভদ্র মেয়ের মতো মাথা নাড়ল। তার কথা বলার কোনো প্রশ্নই ওঠে না, বরং সে যাচ্ছে বলে তাসফির আর একটু সুবিধা হলো। যদিও উনি থাকলেও তার বেশি অসুবিধা হতো না। ইনায়া চলে যেতেই তাসফি নিজের কাজ সারতে লাগলো দ্রুত কদমে। সূর্য ডোবার কিছুক্ষণের মাঝেই অন্ধকার চারিদিকে নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে। রাত তখন প্রায় 10টার কাছাকাছি। নিস্তব্ধ বাড়ি ফিরল তখন। কয়েকবার বেল বাজানোর পরেও কেউ দরজা খুলল না। বিরক্তিতে তার কপাল কুঁচকে গেল। রুম্পাটা নিশ্চিত ঘুমিয়ে পড়েছে। মূলত নিস্তব্ধ জানত না আজ সবাই গ্রামের বাড়িতে গিয়েছে। কেউ তাকে বলেওনি। সন্দেহবশত নিস্তব্ধ চাবি নিয়ে দরজা খুলল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। কি আশ্চর্য, কেউ কি আজ ড্রয়িং রুমে বাতিগুলো জ্বালায়নি? ভেবেছিল বাইরের অন্ধকার পেরিয়ে বাড়িতে আলো দেখতে পাবে, কিন্তু না। বিরক্তি নিয়ে লাইটের সুইচ দিতে গেল সে। সুইচ টেপার আগেই হঠাৎ চারপাশে ঝিলিমিলি লাল হলুদ নীল রঙের ফেরি লাইট জ্বলে উঠল। নিস্তব্ধ হঠাৎ এমন কাণ্ডে কিছুটা চমকে উঠল। মস্তিষ্ক সজাগ করে চট করে সামনে তাকাতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তার হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম প্রায়। বাকরুদ্ধ নিস্তব্ধর হাতে থাকা ব্যাগটা ঠাস করে নিচে পড়ে গেল। তাসফির লজ্জা মিশ্রিত মুখে আড়ষ্টতার সহিত দাঁড়িয়ে আছে। তার পরনে খয়েরি রঙের সিল্কি শাড়ি। তাসফির ফর্সা ত্বকে দারুণভাবে ফুটে আছে তা। তার মিশ্রণ স্লিম পেট উন্মুক্ত। নিস্তব্ধ কয়েক পল তার থেকে চোখ ফেরাতে পারল না। বিয়ের পর এই প্রথমবার প্রিয়তমাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখেছে সে, তাও এমন নেশা ধরানো রূপে। অর্ধাঙ্গিনীর মোহনীয় রূপে কোনো পুরুষ কি সুস্থ মস্তিষ্কে থাকতে পারে? নিস্তব্ধর জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল তার কল্পনায়ও ছিল না। অর্ধাঙ্গিনীর রূপের দমকে হৃদয়ে জাগছে কবিতা। নিস্তব্ধর চাউনি লক্ষ্য করে তাসফি লজ্জায় মিলিয়ে যাচ্ছে। নিজে থেকে পদক্ষেপ নেওয়া কি তার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল? এভাবে পোশাক পরে থাকতে তার আরও লজ্জা লাগছে। সব দোষ স্বনিধির। মেয়েটা ইচ্ছে করে তাকে এভাবে সাজিয়ে দিয়ে গেল। ইস! নিস্তব্ধ ঘোরগ্রস্ত বদনে এগিয়ে গেল প্রেয়সীর নিকট। পেছন থেকে জাপটে জড়িয়ে ধরল। তাসফি কেঁপে উঠল। নিস্তব্ধ তাসফির ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, আমি মেরে ফেলে ধান্দা করেছো নাকি বউ? আজ নির্ঘাত তোমায় না পেলে আমার মরণ অনিবার্য। তাসফি চোখ বন্ধ করে নিলেও কোনো রকমে নিস্তব্ধর বাঁধন ছেড়ে বেরিয়ে বলল, কেক কাটি। নিস্তব্ধকে কিছুটা অস্থির দেখালো। উদ্বিগ্ন স্বরে প্রত্যুত্তর করল, আমার কেক কেন? তাসফিও রাগী চোখে তাকিয়ে বলল, কেক মানে আমি নিজে হাতে বানিয়েছি, আর আপনি কাটবেন না? নিস্তব্ধ চমকে তাকালো। তাসফি তাকে ঠেলে খানিকটা সামনের টেবিলে রাখা কেকের কাছে নিয়ে এলো। নিস্তব্ধ অবাক হয়ে কেকের দিকে তাকিয়ে রইল। কেকের ওপর স্পষ্ট করে লেখা, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ফর 6 মান্থ ডক্টর সাহেব।
তাসফিও ফিস ফিস করে একই কথা বলল। নিস্তব্ধ অবাক চোখে তাকিয়ে বলল, এই কেক তুমি বানিয়েছ? তাসফি মাথা নাড়ল। চাকু কই দাও, কাটি, একটু টেস্ট করি কেমন কেক বানালো মিসেস নিস্তব্ধ, তারপর তো আসল তাসফি গরম চোখে তাকিয়ে নিস্তব্ধর বাহুতে থাপ্পড় বসানো। বেচারি আজ লজ্জায় আড়ষ্ট। তাসফি চাকু এগিয়ে দিল। নিস্তব্ধ কেক কেটে প্রথমে তাসফিকে খাইয়ে দিল, তারপর নিজে খেয়ে বলল, দারুণ। তাসফি খুশি হলো, মুচকি হাসল। নিস্তব্ধ পুনরায় নিজের মুখে কেক পুরে নিল। তার অশান্ত মস্তিষ্কে খেলা করছে দুষ্টুমির খেলা। তাসফি কিছু বুঝে ওঠার আগেই তাদের দুজোড়া অস্ত্র একে অপরকে আলিঙ্গন করল। তাসফির দম নিয়ে কোনো রকমে বলল, খাবার খেয়ে নি, আমি রান্না করেছি তো। নিস্তব্ধ মাদকীয় স্বরে ফিস ফিস করে বলল, খাওয়াতে পরে হবে। তাসফি পারে না এক্ষুনি মাটি ফাঁক করে ঢুকে যায়। control myself anymore please something. তাসফি নিজ হাতের সাহায্যে নিস্তব্ধর মুখ চেপে ধরল। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে সে প্রেয়সীকে করে তুলে নিল, তাকে নিয়ে ঠাস করে সোফায় শুয়ে দিল। তাসফি আমতা আমতা করে বলল, উপরে যাই। নিস্তব্ধ দুষ্টু স্বরে শুধালো, Time and tide wait for none, so time lost করে বোকামি my princess. তাসফি চোখ পিট পিট করে চাইল। নিস্তব্ধ নিচু হয়ে তাসফির পানে চেয়ে বলল, আজও কি অনুমতি প্রয়োজন? তাসফির লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। আজ নিজে থেকে সে এক ধাপ এগিয়ে এসেছে, সেখানে অনুমতি প্রশ্নই আসে না। অতপর 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 কপত কপতির মধুর মিলনের সাক্ষী হলো এই অন্ধকার মোড়া নিস্তব্ধ রাত। জায়ার স্পর্শে কাতর হলো পতি। সময় যত গড়ালো তাদের আলিঙ্গন গভীর থেকে গভীরতর হলো। নিস্তব্ধর ফ্রেশ হওয়া হলো না রেস্ট নেওয়া। দূর আকাশের চাঁদ মামা তার কলঙ্ক গায়ে মেখে মুচকি হাসছে। আজ তার খুশির দিন কিনা, আজ বুঝি স্বামীর সোহাগে ওই সুন্দরী রমণীয় মেখে নিবে নিজের গায়ে কলঙ্ক স্বইচ্ছায় সগর্বে। তাতে নেই কোনো ভয় অপবিত্রতার ছোঁয়া, যাতে মিশে আছে শুধু হালাল সম্পর্ক, হালাল স্পর্শ। আহা, এতেই যে চিরসুখ। এই নিস্তব্ধ মধুর রাতে দূর হতে প্যাঁচার ডাক শুনতেও মধুর লাগছে। হৃদয় মাঝে বাজছে গান, যেন তারা গাইছে গান মিষ্টি কণ্ঠে। সময় গড়িয়েছে অনেকটা, দীর্ঘ রজনী পেরিয়ে খানিকটা। নিস্তব্ধর উন্মুক্ত বক্ষে তাসফি মাথা রেখে শুয়ে আছে। নিস্তব্ধ প্রেয়সীর ললাটে চুমু খেল। হঠাৎ কিছু মনে হতেই সন্দেহজনক কণ্ঠে শুধালো, সকালে ফোনে কার সাথে কথা বলছিলে? সত্যি? তবে ওভাবে ভয় পাচ্ছিলে কেন? আসলে আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আপনি কিছু শুনে ফেললে তো সব ভঙ্গ হয়ে যেত, তাই ভয় পাচ্ছিলাম। আপনি আবার সব শুনে ফেলেননি তো? সনিধি তো আমায় এই আইডিয়াটা দিয়েছিল, আমায় সাজিয়ে দিয়ে গেল, ডেকোরেশনে হেল্প করলো। নিস্তব্ধ ঠাট্টার ছলে বলল, দেখেছো, হাজব্যান্ড ব্যতীত ওদের মাথায় কত বুদ্ধি, আর তোমার মাথায় অন্যর থেকে বুদ্ধি ধার করতে হয়। তাসফি ভেংচি কেটে বলল, কচু। নিস্তব্ধ তাসফিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ ওয়াইফ, এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। সঙ্গে আজ রাতের জন্য তোমার কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব। আজ রাতটা এতটা স্পেশাল করার জন্য তোমায় এতগুলো ধন্যবাদ। তাসফির লজ্জায় নিজ অর্ধাঙ্গের বক্ষে মাথা ঘুষল। তাদের আলিঙ্গনের ভেতরেই কেটে গেল দীর্ঘ একটি রজনী। নিয়ম মাফিক সময় পার হলো। সূর্যি মামা উদয় হলো ধরণীর বুকে পূর্ব দিগন্তে। চারিদিকে আলো ঝলমল করে উঠল। সকাল তখন প্রায় 10টা। কপত কপতির ঘুমকে হারাম করতে কলিং বেল বেজে উঠল। এই অসময়ে আবার কে এলো? কারও তো আসার কথা নয় আজ। তবে দীর্ঘ রজনী কেটে গিয়ে এসেছে নতুন ভোর, একটি নতুন সকাল, একটি নতুন দিন। গতকালের দিনটা ভালো কেটে বিধায় যে আজকের দিনটা ভালো কাটবে এমন কোনো কথা নেই। হয়তো উদ্ভব হতে পারে কোনো নতুন কোনো বিপদের, হয়তো আগমন ঘটতে পারে নতুন কোনো আনন্দের। তার সবই তো জানেন একমাত্র উপরওয়ালা। দেখাই যাক না কি হয়। সুখ দুঃখ দুই মিলিয়েই তো আমাদের এই মানব জীবন। চোখের তন্দ্রা ভাব নিয়ে যেতেই ঘুম ছুটে গেল তাসফির। চোখ পিট পিট করে চাইল সে। মুখে তার লাজুক হাসি, শত চেষ্টার পরে প্রিয়তমকে নিজের করে পাওয়ার প্রাপ্তির হাসি।
চোখ মিলতেই চোখে সামনে দৃশ্যমান হলো তার ডাক্তার সাহেবের সুদর্শন মুখখানি, চুলগুলো তার এলোমেলো, যা রাতে তাসফির হস্তের ধারাই সৃষ্ট। দেখো কি নিষ্পাপ মুখভঙ্গি নিয়ে না ঘুমাচ্ছে পুরুষটা, অথচ লোকটা তার নিকট এক নম্বরের লাগামহীন অসভ্য পুরুষ মানুষ, তার অতি প্রিয় ডাক্তার সাহেব। অসভ্য লোকটা তাকে রাতে খাবার খাওয়ার সুযোগটুকু দেয়নি, খিদেতে পেট পাক দিচ্ছে। ইস, কত মজার মজার খাবারগুলো সে সারাদিন খেটে খুঁটে রান্না করলো, অথচ এখন কিনা সব ফেলে দিতে হবে। ভালো আছে কিনা কে জানে, ভালো থাকলেই ভালো। তবুও আজ তাসফির দীর্ঘদিনের দেখা স্বপ্নটা পূরণ হলো। এই যে নিস্তব্ধর আলিঙ্গনের যে আবদ্ধ আর মনে মানব ঘুমন্ত, মানবের ঘুম ছোটার আগেই সে জেগে গিয়েছে। প্রতিবার তাকে বিছানায় রেখে লোকটা উধাও হয়, আর আজ তাসফি তাকে রেখে উধাও হবে। লজ্জা মিশ্রিত ভঙ্গিতে তাসফি আলতো করে চুমু খেলে নিস্তব্ধর বক্ষ মাঝে। একদিকে সারা রাত শুয়ে থাকার ফলে তার গার ব্যথা হওয়ার জোগাড়। তাসফি পাশ ফিরতে নিলে আটকে উঠে কোনো রকমে নিজেকে সামনে নিস্তব্ধকে আবারও শক্ত করে জড়িয়ে ধরল। ও গড, সে তো এখন সোফা থেকে পড়লে তার হাড় ঘোর একটাও আস্ত থাকতো তো। সে যে সোফায় শুয়ে আছে তা তো তার খেয়ালই ছিল না। ঘুমন্ত নিস্তব্ধর পানে তাসফি ভ্রু কুঁচকে চাইল। তার ডাক্তার সাহেবের বুদ্ধি জ্ঞান যে লোপ পেয়েছে তা ভালোই বোঝা যাচ্ছে। তাসফির ভাবনার মাঝেই পরপর কয়েকবার কলিং বেল বেজে উঠল। তাসফি ভ্রু কুঁচকাল। এই অসময়ে আবার কে এলো? ইনায়া এলো না তো? কিন্তু তার তো আজ আসার কথা নয়। আর এমন অভদ্রের মতো এক নাগারে এতবার কলিং বেল বাজানোরও বা কি আছে আশ্চর্য? ঘড়ির দিকে চোখ পড়তেই তাসফি আটকে উঠল। প্রায় বেলা দুপুর 3টা বাজে। অসম্ভব ব্যাপার স্যাপার, এতটা সময় কি করে ঘুমালো সে? তাসফি কোনো রকমে নিস্তব্ধকে ছাড়িয়ে উঠে বসল। দৃঢ় কদমে এগিয়ে গেল দরজার নিকট। লুকিং গ্লাসে তাসফি যাকে দেখলো তাকে দেখে সে চমকে উঠল। ও মাই গড, এই মহিলাকে সে বাড়ির অ্যালবামে দেখেছে। দৌড়ে এসে নিস্তব্ধকে ঠেলতে লাগলো সে। শুনছেন? উঠুন, আরে উঠুন না। বউ, আরেকটু ঘুমোতে দাও না প্লিজ, রাতে একটু ঘুমোতে পারেনি। আরে রাখুন আপনার ঘুম, দ্রুত উঠুন। আরে উঠুন তো, আপনার ফুপি এসেছে। ফুপি এসেছে শুনতেই চমকে উঠে নিস্তব্ধর ঘুম ঘুম চোখেই দাঁড়িয়ে পড়ল। খানিকটা আতঙ্কিত স্বরে প্রতি উত্তর করল, ফুপি কোথায়? ফুপি? তাসফি দাঁতে দাঁত চেপে বলল, বাইরে। নিস্তব্ধ আর্তনাদ করে উঠল। ও মাই গড, শিট শিট। তাসফির পরনে নিস্তব্ধ শার্ট আর নিস্তব্ধ সে উদম গায়ে প্যান্ট পরিহিত। তাসফি নিজের শাড়ি, ব্লাউজ, পেটিকোট দ্রুত গতিতে নিচ থেকে তুলে জড়ো করতে করতে বলল, দাঁড়িয়ে আছেন কেন? যান, দরজা খুলুন, আমি যাচ্ছি উপরে। তাসফি যে এই মুহূর্তে লজ্জা পাবে সেই সময়টাও পাচ্ছে না। আহারে, নিস্তব্ধ হতভম্ব হয়ে শুধালো, কি বলছো কি বউ? এত বছর পর আমি ফুপির সামনে এভাবে ওদম গায়ে যাব? অসম্ভব। তাসফি সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, নো অপশন ডক্টর সাহেব। নিস্তব্ধ অসহায় মুখ করে দরজার দিকে এগিয়ে গেল। শেষ পর্যন্ত এই ছিল তার কপালে। নিস্তব্ধ তার ফুপুকে কিছুটা ভয় পায়। ছোটবেলা একদিন খাতায় হোমওয়ার্ক না করা স্কুল থেকে বিচার পাঠিয়েছিল। ফুপু তা শুনে খুব মেরেছিল তাকে, পরে আবার আদরও করেছিলেন খুব। সেই থেকে নিস্তব্ধ কখনো আর স্কুল কলেজ কোথায় হোমওয়ার্ক ব্যতীত বাসা থেকে বের হয়নি। তবে এমনিতেই সবার থেকে ফুপু তাকে একটু বেশি স্নেহ করেন। ফুপু তার একরোখা মানুষ, খানিকটা বাচার প্রকৃতিরও। দাদুর নাকচ করা সত্ত্বেও নিজের পছন্দের ছেলে বিয়ে করে লন্ডনে স্যাটেলড হয়েছে। বিয়ের পর এই প্রথম ফুপু তাদের বাড়িতে পা রাখবে, অথচ তারা কিনা কেউ জানেই না আজ ফুপু আসবে। ফুপু তো কাউকে জানায়ওনি। নিস্তব্ধ খানিকটা ভয় পাচ্ছে। ফুপু তার একটু থেকে একটু 19-20 হতেই কাজে ভুল ধরতে শুরু করে আর শোনায় এক গাদা ধারালো কথা। কথা তো নয়, যেন একটা বিষাক্ত বান। দাদা তার শখ করে নাম রেখেছিলেন টুনি। এই টুনি ছোট্ট খাট্ট কোনো টুনি নয়, এক টুনির শরীর বিশাল। নিস্তব্ধ দুরু দুরু বুকে দরজা খুলে গেল। নিস্তব্ধকে উদম গায়ে দেখে ফুপু চোখ কপালে তুলে চাইলেন, তীব্র আর্তনাদ করে বললেন, ছি 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 অনুভব, তোর এতটা অধঃপতন হয়েছে আমি তো জানতামই না। দেখলি এতদিন পর ফুপি এসেছে, কই ফিটফাট হয়ে থাকবে, তা না করে নির্লজ্জের মতো নতুন গায়ে আমার সামনে চলে এলি। বলি বাপের মতো কি লজ্জা শরম খেয়ে বসেছিস?
দাদার মতো হয়েছে। আমার অবর্তমানে ওরা সবাই মিলে যে তোকে এই শিক্ষা দেবে, আগে জানলে আমি তোকে সঙ্গে করেই নিয়ে যেতাম। তুই নাকি আবার ডাক্তার হয়েছিস, তা এইভাবে খালি গায়ে কি ডাক্তারিও সামলাস না কি? ছি 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 ছি। নিস্তব্ধ লজ্জায় মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। কোনো রকমে বলল, ফুপি, তুমি ভেতরে এসে কথা বলো না, এসে বাদ দাও। এতদিন পর এলে আগে কেমন আছো সেটা বলো। সোলেল তিয়াশাকে নিয়ে আসো নি? কেমন আছি তা তো দেখতেই পাচ্ছিস রে অনুভব। আমিও দেখতে পাচ্ছি তুই কেমন নির্লজ্জের মতো সুস্থ সবলভাবে দাঁড়িয়ে আছিস। আর হ্যাঁ, ভেতরে তো ঢুকবই, আমি তো চলে যাওয়ার জন্য আসিনি। তোর দাদা যতই আমাকে বাড়ি থেকে বার করুক, আমি কেন যাব? এই বাড়িতে আমার সমান অধিকার রয়েছে। দেখি সামনে থেকে সর, আগে তোর বউ দেখে নেই আমি। বিয়ে করে এত বড় হয়ে গেছিস যে বিয়ে করে বাসর সেরে ফেলি, আর এই টুনি তার জানতে পর্যন্ত পারলো না। ড্রাইভারকে বল আমার লাগেজ ভেতরে নিয়ে যেতে। এই তো এখনই যাচ্ছে ফুপি। ফুপু ভেতরে ঢুকে চারপাশ অবলোকন করে বলল, কী ব্যাপার, চারপাশে তো ঝাড়বাতি দিয়ে সাজানো কেন? পার্টি করেছিস নাকি রাতে? আর বাকিটা সব কই? আমায় রেখে পার্টি করা হচ্ছে? নিস্তব্ধ বোকা হাসার চেষ্টা করল। বুঝতে পারলো ভীষণ রকমভাবে ধরা খেয়েছে সে। আজ আর রক্ষে নেই। প্রত্যুত্তরে নিস্তব্ধ কিছু বলতে যাবে, তার আগেই নিস্তব্ধ অবাক হয়ে গেল। দেখতে পেল তাসফি কালো রঙের শাড়ি পরে ফুপি বলে দৌড়ে আসছে। তাসফি চিৎকার করে ফুপি বলে দৌড়ে এসে টাইট করে ফুপুকে জড়িয়ে ধরল। ফুপু খানিকটা হকচকালো, পড়তে নিলেও কোনো রকমে নিজেকে সামলালো। ধমকে বলল, এই মেয়ে, কে তুমি? আশ্চর্য, এভাবে কেউ জড়িয়ে ধরে? এখনই তো তোমার চিৎকার শুনে আমার প্রাণটা যেত। তাসফি খুশিতে গদগদ হয়ে বলল, ফুপি, আমি আপনার ভাতিজার একমাত্র বউ। আর এই যে ঝাড়বাতিগুলো দেখছেন, এগুলো তো আমি নিজ হাতে আপনার জন্য সাজিয়েছি। আপনার তো কয়েকদিন পরে আসার কথা ছিল, কিন্তু আমি এগুলো আগেই সাজিয়ে ফেলেছি। ভালো হয়েছে না বলুন ফুপি? এই যে দেখুন, টেবিলের উপর কেকটাও আমি আপনার জন্যই আনিয়ে রেখেছিলাম, কিন্তু আপনার ভাতিজা কিছু বলার আগেই কতখানি সাবার করে দিয়েছে। তাসফির এমন ঢপ মারার নাটকীয় ভঙ্গিমা দেখে নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে পড়ল। ও মাই গড, ও মাই গড, তার বউ যে এভাবে এত সুন্দর করে নাটক করতে পারে তার তো জানাই ছিল না। ফুপু অবাক কণ্ঠে বলল, তুমি অনুভবের বউ? তাসফি লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়ল। তাসফির লজ্জা পাওয়ার ভাবভঙ্গিমা দেখে নিস্তব্ধ নিজে থতমত খেল। ফুপু আগের থেকে দ্বিগুণ অবাক ঝরা কণ্ঠে বললেন, আর এগুলো তুমি আমার জন্য করেছো? সত্যি? আহারে আমার সোনাটা, অনুভব রে, এইবারে একখান কাজের কাজ করেছিস। এই শেখ বাড়ির যোগ্য বৌমা খুঁজে নিয়েছিস। এভাবে আমার জন্য এই বাড়ির কেউ ভাবেনি রে কোনো দিন, কেউ না। কেউ তো আমায় দেখতেই পারে না, তুমি এই প্রথম মেয়ে। আবেগে আপ্লুত হয়ে ফুপু নিজের গলায় পরা স্বর্ণের চেন খুলে তাসফির গলায় পরিয়ে দিল। তারপর আবারও জড়িয়ে ধরল বুকে। তাসফিও ফুপুকে জড়িয়ে ধরল। নিস্তব্ধর দিকে তাকিয়ে চোখ টিপ মারল। নিস্তব্ধরে এবার বুঝি তোর শুধু জ্ঞান হারাবার পারা, আর তো কোনো রিয়াকশন দেওয়া বাকি নেই। তার এমন কর্কশ ফুপুকে এই মেয়ে এক লহমায় হাত করে ফেলল, তা আবার বুকে জড়িয়ে স্বর্ণের চেন আদায় করে। ফুপু নিজের গলায় আরও একটা চেন খুলে তাসফিকে পরিয়ে দিল। এই নাও তোমার আশীর্বাদের গিফট। নিস্তব্ধ কোনো রকমের সোফায় গা এলিয়ে দিল। তার যে উপরে গিয়ে ফ্রেশ হওয়া প্রয়োজন, কথাটা তার মস্তিষ্কে খেলছে না। পরপর এত সারপ্রাইজে সে এবারে সত্যিই শকড। সুজন রেডি হচ্ছিল, তার বন্ধু জসিমের কাকার বিয়ে। জোর করে সুজনকে নিয়ে যাচ্ছে ছেলেটা। হাজারবার না বলেও লাভ হয়নি। ছেলেটা একদম নাছোড়বান্দা। জসিম রহস্যময় ভঙ্গিতে বলল, বিয়েতে গেলে কিছু মজার কাণ্ড দেখতে পারবি। সুজনের মাঝেও সামান্য কৌতূহল জাগল। এমনিতেও 4-5 দিন যাবৎ সে প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছে। মজার কিছু কাণ্ড দেখেও যদি মনটা একটু ফুরফুরে হয়। সুজনের মা ছেলের রুমে ঢুকতে ঢুকতে শুধালো, এই অসময়ে যাচ্ছিস, কখন আসবি বাবা? আজ ফিরবি তো? সুজন পাঞ্জাবির গলা ঠিক করতে করতে বলল, ঠিক নেই মা, যেতে মিনিমাম 1 ঘন্টা লাগবেই। তারপর খাওয়া দাওয়া, বিয়ে পড়ানো, রাত তো কিছুটা হবেই। রাহেলা বেগম ছেলেকে মন দিয়ে দেখেন। ছেলে তার উজ্জ্বল ফর্সা, কি মায়াবী চেহারা। লাল পাঞ্জাবিতে আরও বেশ মানিয়েছে। গায়ের চামড়ার সঙ্গে কেমন ফুটে আছে দেখো। মাঝে মাঝে মনে হয় তারই না নজর লেগে যায়। ছেলেটা চাইলে শত শত মেয়ে তার জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে, অথচ ছেলেটাকে শত বোঝানোর পরেও ছেলেটা তার বিয়ে করতে নারাজ।
কবে যে ছেলের মতি হবে কে জানে। ভদ্রমহিলা আফসোসের স্বরে বলল, আর কতকাল অন্যের বিয়ে খাবে বাপ, এবারে নিজে বিয়েটা কর না। সুজন বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। কি মা, তোমায় তো বলেছি মনের মতো মেয়ে পাচ্ছি না, পেলেই বিয়ে করে নেব, এত প্যারা দিও না তো। মুচকি হেসে মায়ের কাঁধ জড়িয়ে ধরে বলে, শোনো মা, জীবনে এত প্যারা নিতে নেই, সব সময় শুধু চিল করবা। আর বিয়ের মতো একটা সাধারণ ব্যাপার নিয়ে এত বড় ইস্যু বানানোর কোনো দরকার নাই। দেখবে কখন জানি না হুট করে মেয়ে পছন্দ হলো আর তাকে সোজা বিয়ে করেই নিয়ে আসলাম। জাহেলা বেগম থমথমে কণ্ঠে বলল, তাহলে তো ভালোই হয়, তবু মরণের আগে ছেলের বউয়ের মুখ তো দেখতে পারবো। সুজন বুঝলো মা এবার ইমোশনাল মুডে চলে যাবে। দ্রুত মানি ব্যাগ পকেটে ভরতে ভরতে বলল, আমি আসছি মা, থাকো, দেরি হয়ে যাবে, ফিরতে রাত হবে বোধহয়। বরযাত্রীর সঙ্গে বিয়ে বাড়িতে পৌঁছেছে সুজন অনেকক্ষণ আগে। ধরণীর বুকে সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগে। খাওয়া দাওয়া শেষে সুজন বাইরে একটু হাঁটতে বের হয়েছিল। বিয়ে পড়ানো হবে খানিকক্ষণ পরে, ভাবলো একটু হাঁটাহাঁটির পরে বিয়ের পড়ানোর ওখানে থাকা যাবে। হঠাৎ অযাচিত কিছু কথা কানে বাজতেই সুজন থেমে গেল। এগিয়ে গিয়ে কথাগুলি স্পষ্ট শোনার চেষ্টা করল। এদিকটা কিছুটা নির্জন, সবাই বাড়ির ভেতরের দিকে। একজন মহিলা কণ্ঠ আর পুরুষ কণ্ঠ শোনা গেল। ওদের কথা শুনে সুজনের কপালের চিন্তার ভাঁজ পড়ল। বুঝতে পারলো এদের লক্ষণ মোটেও ভালো নয়। মহিলা আর পুরুষটির চেহারা দেখতে চেষ্টা করল সুজন। পর্দা একটু খানিক ফাঁক করে দুজনের চেহারা দেখতেই সুজন আটকে উঠল। এ কি, এ তো স্বয়ং বর আর কনের চাচি। খাবার দাবারের সময় মহিলা নিজে পরিচিত হয়েছিল। বিয়েটা বেশি বড় করে আয়োজন করা হয়নি, একদম ছিমছাম। সুজন সরে এলো সেখান থেকে। সুজন বেশ বুঝতে পারছে এদের লক্ষণ খুব একটা ভালো নয়, কোনো মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছে। সুজন মানুষের মাঝে আসতেই হঠাৎ একটা 10-12 বছরের ছেলে এসে সুজনের হাত আঁকড়ে হলো। সুজন ছেলেটার দিকে চেয়ে চমকে তাকালো। ছেলেটা সুজনের হাত চেপে ধরে বলল, ভাইয়া আমার আপুকে বাঁচান প্লিজ, আমার মা ভালো আপুকে জোর করে একটা বুইরো ব্যাটার সাথে বিয়ে দিচ্ছে। সুজন ছেলেটাকে একটু ফাঁকা জায়গায় নিয়ে এলো। ছেলেটার মাথা ভর্তি চুল। সুজন তার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে বাবু, আমায় সবটা খুলে বলো তো। ছেলেটা বলতে লাগলো, মা আপুকে আটকে রেখেছে, জোর করে বিয়ে দিচ্ছে লোকটার সাথে। বাবা বাড়িতে নেই, ব্যবসার কাজে অন্যত্র গিয়েছেন। এই সুযোগে মা আমাদের এখানে এনে আপুকে আটকে রেখে ভয় দেখিয়ে বিয়ে দিচ্ছে লোকটার সাথে। প্লিজ ভাইয়া একটা হেল্প করুন, আমার আপুকে বাঁচান ভাইয়া। আমার মনে হলো আপনি আমায় সাহায্য করতে পারবেন। সুজনের কপালে চিন্তার ভাঁজ দৃঢ় হলো। সুজন ছেলেটা মিছে আশ্বাস দিয়ে বলল, আচ্ছা তুমি যাও, আমি দেখছি। এই জায়গায় সে কি বা করতে পারে। জসিমকে সামনে পেয়ে সুজন ওকে চেপে ধরল। সত্যি করে বল কি হচ্ছে। তোর 60 চাচা বুড়ো এটা জানতাম, কিন্তু তাই বলে সে অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে? জসিম হেসে বলল। সুজন আশ্চর্য স্বরে বলল, এই ব্যাপারটা তোর কাছে মজার মনে হচ্ছে জসিম? আর ব্যামো আছে মানে? ব্যামো আছে মানেটা কি? তোর চাচা এর আগে আরো বিয়ে করেছে নাকি? জসিম দাঁত কেলিয়ে হাসল। সুজন বলল, এটা ফাজলামির সময় নয় জসিম, মেয়েটা নাকি বিয়েতে রাজি না, জোর করে তাকে বিয়ে দেওয়া হচ্ছে। তুই আমায় এইটা বল, আগে যতগুলো বিয়ে করেছে তার সেই বউগুলো এখন কোথায়? জসিম চিন্তিত কণ্ঠে বলল, এক্স্যাক্টলি। দেখ জসিম, ব্যাপারটা ভালো ঠেকছে না আমার। এই মুহূর্তে আমাদের পুলিশে খবর দেওয়া প্রয়োজন। জসিমকেও কিছুটা চমকিত দেখালো। চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু বিয়ে তো আরো পরে পড়ানোর কথা ছিল। সুজন জসিমকে বলল, তুই এক্ষুনি পুলিশকে ফোন করে আসতে বল। আশা করি 20 মিনিটের মাঝে ওরা এসে পড়বে। আমি দেখি বিয়েটা আটকানো যায় কিনা ততক্ষণ। বলেই সুজন দৌড়ে ভেতরে গেল। এই বিয়ে এক্ষুনি থামান। সুজনের কথায় ঘরের মাঝে সবাই চমকে তার দিকে তাকালো। কাজী সাহেব কেবলই বরগণের নাম ধরে বলতে শুরু করেছিল। সুজনের কথায় সেও কিছুটা থমকালো। চাচা বিরক্তির কণ্ঠে বলল,
সুজন কোনো উত্তর দিল না। এগিয়ে গেল বসে থাকা কনের দিকে। সুজন সেকেন্ডের মাঝে কনের ঘোমটা দেওয়া মুখশ্রীর ঘোমটা তুলে দিল। কনে সাজে কান্নারত অশ্রু ভেজা মুখশ্রীতে রমণী ড্যাব ড্যাব করেই সুজনের দিকে চাইল। রমণীর চেহারা দেখতেই সুজন আঁতকে উঠল। এই বুঝি তার পায়ের নিচের জমিনে ফাটল ধরবে। সুজনের কল্পনায়ও ছিল না এই মুহূর্তে আশাকে সে এই অবস্থায় দেখতে পাবে। সুজনের বুকের মাঝে খানিকটা নড়ে উঠল। বধূ সাজে কান্না মিশ্রিত মায়াবী মুখে নববধূর চেহারার জ্যোতিতে যেন ঝলসাচ্ছে। মেয়েটাকে কি আগের থেকে অধিক সুন্দর লাগছে? কই, সুজন তো আগে কখনো এভাবে খেয়াল করে দেখেনি, নাকি সে দেখতেই চায়নি? চোখের পানি শুকিয়ে গাড়ি লেপটে আছে, নাকে নরক, গলায় হার, কানে দুল। সুজনের কেমন অস্থির লাগলো, অস্ফুট স্বরে উচ্চারণ করল, তুমি? আশা কোনো জবাব দিল না, শুধু ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রইল। সুজন কাপা হাতে আশার ঘোমটাখানা নামিয়ে দিল। তার পক্ষে আর ওই মুখ দেখে শান্ত থাকা সম্ভব নয়। নিশ্চিত সে জ্ঞান হারাবে। আশা পূর্বের ন্যায় মাথা নিচু করে বসে রইল। চাচা আক্রোশের সঙ্গে বলে উঠল। সুজন এগিয়ে গিয়ে কাজীর হাত থেকে খাতাটা নিয়ে নিল। ওয়ার্নিং দিয়ে বলল, বললাম তো কোনো বিয়ে হবে না, কথা কানে যায় না আপনার? কাজী বলল, কিন্তু বিয়েটা তো ওনার, আপনার কথা কেন শুনবো? সুজন চোখ গরম করে কাজীর দিকে চাইল, ফিস ফিস করে বলল, কাজী সাহেব, আপনি বেশি কথা বলেন, চুপচাপ বসে থাকুন। উনি যে টাকাটা দেবে তার থেকে দ্বিগুণ দেব। বেশি ফটর ফটর ভালো নয়, কেমন? কি হলো, বসুন। সুজনের ধমকে কাজী মুখ কাচুমাচু করে বসে পড়ল। চাচা রেগে গেল, সুজনের সঙ্গে তর্কে জড়ালো। হাঙ্গামা শুনে আশার চাচি বেরিয়ে এলো। সুজনের উদ্দেশ্যে বলল, সুজন রাগী দৃষ্টিতে চাচির দিকে চাইল। চাচি থতমত খেল সুজনের এমন দৃষ্টিতে। সুজন কৌতুক করে বলল, চাচাকে তার মেয়ে বয়সী একজনের সঙ্গে বিয়ে দিচ্ছেন। চাচি, এইটা তো একদম ঠিক নয়। বরং আপনার আর চাচার বয়সটা একদম পারফেক্ট কম্বিনেশন। চাচা প্লাস চাচি, দেখছেন কি মিল আপনাদের, একদম পারফেক্ট যুগলবন্দি। চাচাকে আপনিই না হয় পুনরায় বিয়ে করে নিন, কেমন? চাচি বিস্ফোরিত দৃষ্টিতে চাইল। সুজনের কথা বলার ভঙ্গিমায় ঘরে উপস্থিত সবাই হেসে দিল। চাচি তেতে উঠে বলল, সুজন দাঁতে দাঁত চেপে বলল, ফাজলামো তো আপনারা শুরু করেছেন, অবলা একটা মেয়েকে নিয়ে। চাচা তার লোকজন নিয়ে একটা বড়সড় হাঙ্গামা বাঁধিয়ে দিলেন। সুজন তার মাঝেই একবার ইশারায় জসিমের কাছে কিছু জানতে চাইল। এক পর্যায়ে চাচা সুজনের গালে খুশি মারল। বাহ, চাচার হাতে তো ভালোই জোর আছে দেখছি। চাচা রেগে আবারও খুশি মারল। নাকে আসা হালকা রক্তটুকু মুছে সুজন শয়তানি হাসল। পুলিশের সাইরেন শুনে চাচা সতর্ক হলো। এদিক ওদিক তাকাতে লাগলো পালানোর পথ খুঁজতে। সুজন তাকে পেছন থেকে জাপটে ধরে বলল, আরে চাচা যে, যাচ্ছেন কোথায়? আর একটু কোলাকুলি হয়ে যাক, তারপর তো শ্বশুর বাড়িই যাবেন। বিয়ের স্বাদ আপনার আজীবনের জন্য ঘুচে যাবে। ব্যাস, আর কিছুক্ষণ। চাচা ধস্তাধস্তি করেও ছুটতে পারল না। সুজন ফিস ফিস করে বলল, অযথা নিজের বল প্রয়োগ করবেন না চাচা। জোয়ান পুরুষ মানুষের সামনে কি আর আপনার বল খাটে? একটু খাটাতে দিয়েছি বলেই খাটিয়েছেন, আর পারবেন না, সুযোগই দেব না। পুলিশ অফিসার সেই মুহূর্তে বাকিদের নিয়ে ঘরের ভেতরে চলে এলো। সুজন চাচাকে টানতে টানতে নিয়ে এসে বলল, অফিসার, এই লোক। সুজন বাকিটা বলার আগেই অফিসার নিজে থেকে বলতে লাগলো, আশার বিধ্বস্ত মুখটা কল্পনায় ভাসতেই সুজন রাগে চাচার হাত আরো শক্ত করে চেপে ধরল। এই মুহূর্তে লোকটাকে সে কয়েক ঘা দিতে পারে, তবে শান্তি পেত। সুজন ধাক্কা মেরে ফেলে দিল লোকটাকে, বলল, রাস্কেলটাকে নিয়ে যান অফিসার। চাচা ফ্লোরে মুখ ছাপা দিয়ে পড়ল। নাকে মুখে খানিকটা আঘাত পেল। অফিসার কনস্টেবলদের আদেশ দিলেন ওনাকে সহ বাকিদের তুলে নিয়ে যেতে। চাচা যাওয়ার সময় চিল্লিয়ে বলে গেল। অফিসার সুজন আর জসিমের সঙ্গে হ্যান্ডশেক করে বলল, ইটস ওকে অফিসার, কোনো ব্যাপার নয়। অফিসার চলে যেতেই চাচি হাফ ছেড়ে বাসতেন। যদি তার নামটাও ছেলেটা বলে দিত তাহলে তো কেলেঙ্কারি ঘটে যেত।
সুজন চাচির ছেলের হাত ধরে নিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, আপনার নাম বলিনি মানে এই নয় আপনার সম্পর্কে কিছু জানি না। ছেলেটাকে দেখছেন, মা হয়েও ছেলের বিশ্বাসযোগ্য হতে পারেননি। ছেলেটার জন্য আপনাকে এইবার কিছু বললাম না, ওকে দেখে রাখবেন। চাচি দুঃখিত হওয়ার ভান করে বলল। সুজন স্পষ্ট বুঝতে পারল চাচির ইঙ্গিত। মেয়েটাকে আর সংসারে রাখতে চাইছে না সে। পরিচিত হবার সময়ই সে বলেছিল কনের মা বাবা নেই, সে আর তার স্বামী এখন মেয়েটার মা বাবা। অথচ এখন সব ফুস ফুস হবে নাই বা কেন, সব তো ছিল নাটক। সুজন কাজীর দিকে তাকাতেই কাজী নড়ে চড়ে বসল। সুজন খানিকটা সময় নিয়ে কপাল চুলকে শুধালো, কাজী সাহেব, বিয়ে পড়াতে শুরু করুন। কিন্তু ওনাকে তো পুলিশ নিয়ে গেল। সুজন বিরক্তির স্বরে বলল, বারবার বুড়োটাকে টানছেন কেন বলুন তো? আমার মতো শক্ত সামর্থ্যবান পুরুষকে দেখতে পাচ্ছেন না? কাজী অবাক কণ্ঠে বলল, আপনি আর উনি? সুজন মাথা নাড়ল। চাচি আশ্চর্যান্বিত কণ্ঠে বলল, হ্যাঁ, কোনো সমস্যা? আর নিজের ভাষা ঠিক করুন। আশা চমকে তাকালো। সেই মুহূর্তে সুজনের চোখে চোখ পড়ল। সুজন গিয়ে ঠাস করে আশার পাশে বসে পড়ল। আশা উদ্বিগ্ন স্বরে বলে উঠল, কিন্তু স্যার। কথা বলবে না? কবুল বলতে বললে তবেই বলবে। সুজন কাজীর দিকে নিজের আইডি কার্ডটা বাড়িয়ে দিতে দিতে বলল। কাজী সাহেব মনে মনে আস্তাক ফিরুনা পড়ল। নির্লজ্জ ছেলে আশা তাচ্ছিল্যের স্বরে বলল, দয়া করছেন স্যার, এমন দয়া তো আমি চাই না। সুজন রেগে গেল। আশার এক হাত চেপে ধরে হিস হিসিয়ে শুধালো, ডোন্ট টক, আই রিপিট, এক থাপ্পড় মারলে সবগুলো দাঁত পড়ে যাবে। সুজনের হঠাৎ স্পর্শে আশা খানিকটা শিউরে উঠল। খানিকটা সাহস দেখালেও আশা সুজনের ধমকে মুখ ফুরিয়ে বসে রইল। আশা মনে মনে বলে, এখনো সাহস দেখিয়ে কি করবি আশা? দুদিন আগে তো এই সাহসটা পাসনি, কি করে পাবো? যাকে নিজের ভাইয়ের মতো স্নেহ দিয়ে বড় করলো তাকে যদি খাবার না দেওয়ার ভয় দেখানো হয় তাহলে মন কি আর মানে? আশা বুঝে পায় না নিজের ছেলের সঙ্গে কে এমন করতে পারে। আজও এমন মানুষজন বেঁচে আছে, আছেই তো তার চাচি তার প্রমাণ। আশা পুলুর দিকে চায়। ভাগ্যিস ভাইটা তার সঙ্গে ছিল, তার স্নেহ করার ঋণ ভাইটা শোধ করে দিল বুঝি। কাজী সাহেব আর চোখে চেয়ে বলল, দেনমোহর কত ধার্য করব? সুজন গম্ভীর কণ্ঠে বলল, 10 লাখ টাকার সঙ্গে আমাকেও ধার্য করুন। কাজী হতবাক হয়ে ফ্যালফেল করে তাকিয়ে রইলেন। ছেলেটা এসেছে থেকে শুরু করে একের পর এক চমক দিয়েই যাচ্ছে। আশা সুজনের এমন কথায় আশ্চর্য হলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। বিয়েটা আরো কিছুদিন আগে হলে তার চেয়ে খুশি বোধহয় আর কেউই হতো না। তবে সে এই মুহূর্তে খুশি হতে পারছে না। নিশ্চয়ই সুজন স্যার তাকে দয়া করে বিয়ে করছে, তাছাড়া তো আর কোনো কারণ নেই। কারণ আশা তো সেদিন স্পষ্ট শুনেছিল নিস্তব্ধতার সুজনের কথা বলার সময় সুজন অন্য কাউকে ভালোবাসে। কাজী কবুল বলতে বললে আশা চুপ করে রইল। সুজন তার হাতে চাপ প্রয়োগ করে ফিসফিস করে বলল, কবুল বলো, কি হলো বলো। সুজন চাপ বাড়ালো। আশা ব্যথা সহ্য করতে না পেরে এক পর্যায়ে কবুল বলে দিল। বিয়ের শুরুটাই লোকটা ব্যথা দিয়ে করো, বাকিটা জনম কি হবে কে জানে। সন্ধ্যাবেলা ফুপু বসে আছে ড্রয়িং রুমের সোফায়। তাসফি এসে জিজ্ঞেস করলো, ফুপি কিছু লাগবে আপনার? ঝাড়বাতিগুলো কি খুলে ফেলবো? ফুপু মাথা নেড়ে বললেন, না থাকুক, দেখতে ভালো লাগছে। আর শোনো, অনুভবকে বলো আমার রুমের ফ্যানের ব্যবস্থা করে দিতে। এসির ঠান্ডা বাতাসে আমার ঠান্ডা লেগে যায়। তাসফি মাথা নাড়ল। আর ওদের ফোন দিয়েছিলে? আমি এলাম আর ওদের গ্রামে যেতে হলো। আমার বাপটার সব কিছুতেই বাড়াবাড়ি। এত আদিক্ষেতা করার কি আছে? শুধু কার্ড পাঠালেই তো হতো। আসলে গ্রামের মানুষের চিন্তা চেতনা কিছুটা ভিন্ন ধরনের তো ফুপি। তাছাড়া আপনার ভাতিজার রিসেপশনে একবারই তো হবে, তাই না বলুন? হ্যাঁ, তা তো বটেই। আমার অনুভবের কোনো কিছুতেই কমতি হলে একদম চলবে না। ওদের বলো কাজ শেষ করে দ্রুত আসতে। তাসফি মাথা নাড়ল। তাসফি হাই ছাড়তে ছাড়তে ফুপুর অহেতুক কথার সঙ্গে তাল মেলাতে লাগলো। ইচ্ছে হচ্ছে তার মহিলার চুলগুলো ধরে টেনে দেয়। এত কথা বলার কি দরকার ভাই, একটু চুপ কর না। এই মহিলা তার পাখির বাসার থেকেও বেশি কথা বলে। উফ, অসহ্য। তাসফি কি যেন নিতে রুমে এসেছিল, এইটুকুর মাঝেই ভুলে বসেছে। হঠাৎ কি হলো তার? খানিকক্ষণ আগে সব জায়গায় তন্ন তন্ন করে তার রান্না করা তরকারিগুলো খুঁজল, পেল না।
অথচ তার কেবল মনে পড়লো সেগুলো তো সে ঝটপট ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। মনটার যে হঠাৎ কি হলো, নিস্তব্ধ ল্যাপটপে রেস্টুরেন্টের হিসাবগুলো দেখছিল আর আর চোখে তাসফিকে পরখ করছিল। তাসফি আবারও দ্রুত বেরিয়ে যেতে নিতেই নিস্তব্ধ ঝটপট উঠে এসে তাসফির হাত টেনে ধরল, দরজা চাপিয়ে দিল। তাসফির কোমর আঁকড়ে ধরে শুধালো, কি ব্যাপার বলো তো? ফুপি আসার পর দেখছি সারাক্ষণ ফুপির সঙ্গে লেগে থাকছো। এ অবলা মানবকে তো পাত্তাই দিচ্ছ না। তারও তো একটু পাত্তা পাওয়া উচিত। রাতে ঠিকঠাক ছুতে পারলাম না এখন। তাসফি মোচড়ামচড়ি শুরু করে বলল, ছাড়ুন, নিচে কাজ আছে আমার। নিস্তব্ধ তাকে আরো খানিকটা চেপে ধরে বলল, কিসের এত কাজ তোমার? বউয়ের সব কাজ থাকবে শুধু তার স্বামীর খেদমতে, বাইরে কিসের কাজ শুনে? কচু, তবে খাবার পেটে যাবে কেমন করে শুনি? নিস্তব্ধ বোকা হেসে মাথা চুলকালো। বউ? বাকিটুকু বলার আগেই তাসফি তাকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। যা বাবা, অসভ্যের কি হলো? বলতে চাইছিলাম আজ রাতের খাবার মেনু কি? তাসফি যেতে যেতে ভেঙচি কাটল। নিস্তব্ধ কটমট করে চেয়ে বলল, রুমে আসো। তোমার ভেঙচির মধ্যে 13টা যদি না বানিয়েছে। নিস্তব্ধর হিসাব নিকাশের কাজ করতে করতে সময় গড়ালো অনেকটা। তার ফোন বেজে উঠল। নিস্তব্ধ রিসিভ করে ইয়ারপড কানে গুঁজল। বলো। চাচার দোকানে আয় এক্ষুনি। নিস্তব্ধ ভ্রু কুচকে বলল, হোয়াট হ্যাপেন্ড? আসতে বলছি আয় না ভাই, এত প্রশ্ন করিস না তো। নিস্তব্ধ কপাল কুচকে ল্যাপটপ বন্ধ করল। আসছে। জীবনে তো এক ফোঁটা শান্তি দিল না। সুজন দাঁত কেলিয়ে বলল, নিজে আছে অশান্তিতে, তোরা আর শান্তি করে কি করবি বল? একজন বলির পাঠা হওয়ার থেকে সবাই একসাথেই বনবাসে চলে যাই। হ্যাঁ সেই আসছে রাগ। আশা উদাসীন ভঙ্গিতে বসে আছে সুজনের রুমে। সুজন রুমে নেই, সে কোথাও গিয়েছে হয়তো। এই তো খানিকক্ষণ আগেই এলো তারা। প্রথমবার সে নিজে থেকে এসেছিল আর আজ দ্বিতীয়বার তাকে আনা হলো। কে জানতো ভবিষ্যতে তার জন্য এই দিনটি অপেক্ষা করেছিল। প্রথম দিন সে যে নিজের রুম থেকে তাকে বের করে দিয়েছিল, আজ আবার সেই সযত্নে তাকে রুমে রেখে গেল। সময় কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় কে জানে। কিছুক্ষণ আগের ঘটনা। সুজন আশাকে নিয়ে তাদের সদর দরজার সামনে এসে দাঁড়ালো। কয়েকবার কলিং বেল বাজতেই দরজা খুলে দিল। রাহেলা বেগম দরজা খুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সুজন আর তার পাশে দাঁড়ানো বউ সাজে আশার দিকে। কি হলো মা, দরজা ধরে দাঁড়িয়ে থাকবে? তোমার জন্য বউমা নিয়ে এসেছি। বউ চাই বলে তো পাগল করে দিচ্ছিলে। নাও এনে দিলাম বউ, এবার বরণ করে ঘরে তুলো। রাহেলা বেগম অতি আনন্দে চিৎকার করে স্বামীকে ডাকেন, ওগো শুনছো, দেখে যাও তোমার ছেলের কাণ্ড। ছেলে আমার গেল বিয়ে খেতে, শেষে সেই বিয়ে করে এলো, সঙ্গে নাক মুখও ফাটিয়ে এসেছে। ওগো কে কোথায় আছিস, একটু ধান তুব্বা নিয়ে আয়। রুমু কই রে? আশাকে যে তিনি আনন্দে কতবার চুমু খেলেন কপালে, চোখে মুখে তার হিসাব নেই। আশার চোখ ছলছল করে উঠল। বাবা মা মারা যাওয়ার পর কবে এতটা আদর পেয়েছে সে কারো মনেই নেই। আশা ফুপিয়ে কেঁদেই দিল। রাহেলা বেগম অস্থির হয়ে উঠল। ওমা কি হলো, কাঁদছো কেন? কোথাও ব্যথা পেলে নাকি? এই আশা। আশা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। রাহেলা বেগম তার মাথায় হাত বোলালো। আশা ভেজা কণ্ঠে বলল, তোমাকে মা বলে ডাকি? ওমা শোনো, বোকামের কথা। মাকে মা বলে ডাকবে না তো কি বলে ডাকবে? আশা আবেগে আপ্লুত হলো। মা। রাহেলা বেগম আশার মাথায় হাত বোলাতে লাগলেন পরম যত্নে। সুজন বলে উঠল, তোমরা থাকো, আমি আসছি একটু। রাহেলা বেগম আশাকে বুকে রেখেই বলল, সে কি কথা দেখছিস না, মেয়েটা কাঁদছে, একটু সান্ত্বনা দিবি না? যা মেয়েটাকে তোর রুমে নিয়ে যা, ফ্রেশ হতে দে। সুজন গমগমে কণ্ঠে বলল, তুমি নিয়ে যাও। সে কি কথা, তোর বউকে তোর রুমে নিয়ে যাবি? আমি কেন যাব? আশ্চর্য। সুজন দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে আসো। এভাবে বললে হয় নাকি? মেয়েটাকে কেমন অসুস্থ দেখাচ্ছে দেখ, সিঁড়ি বেয়ে উঠতে পারবে নাকি? কোলে করে নিয়ে যা। সুজন হতবাক হয়ে মায়ের দিকে চাইল। মা তোমার মাথা ঠিক আছে তো? রাহেলা বেগম ভাবলেশহীন কণ্ঠে বলল, তো না থাকার কি আছে? এই রুমু চল চল, আমরা ওই দিকটাই যাই, রান্না বান্নার ঝামেলা আছে, আয় আয়। রাহেলা বেগম যেতে যেতে পিছু ঘুরে বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? যা।
সুজন দীর্ঘশ্বাস ফেলে আশাকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল। আশা পড়ে যাওয়ার ভয়ে সঙ্গে সঙ্গে সুজনের পাঞ্জাবি এক টুকরো চেপে ধরল। পিছন থেকে রাহেলা বেগম হাসলেন। যাক, ছেলে তার জব্দ হয়েছে বেশ। সুজন বিড়বিড় করে বলল, আমার কোলে ওঠার তোমার ভারী শখ, তাই না? আশা নাক টেনে বিরক্তির স্বরে বলল, আমি কি আপনাকে বলেছি নাকি কোলে তুলতে? এই একদম ভেঙচি দেবে না, ঠোঁট ভেঙে দেবো। নরম জিনিস ভাঙা যায় না, কাটতে হয়। হ্যাঁ, সেই সময় হলে সেটাই করব। দেব না, পারবেন না। চ্যালেঞ্জ করছো তুমি এই সুজনকে? আশা জবাব দিল না। রুমে এসে সুজন তাকে নামিয়ে দিয়ে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, আসতে লেট হতে পারে। মা খাবার দিলে খেয়ে ঘুমিয়ে যেও। সুজন বেরিয়ে যেতেই আশার মনে হলো অজান্তেই সুজন তাকে কৈফিয়ত দিল। কেন জানি না আশার মনটা ভালো হয়ে গেল। অজান্তেই ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলল। নিস্তব্ধ দোকানে পৌঁছে দেখলো মাহিন আর সুজন দুজন গালে হাত দিয়ে বসে আছে, আর সুজন সামনে সমানে পায়চারি করছে। গায়ে তার লাল টুকটুকে পাঞ্জাবি। নিস্তব্ধ অবাক কণ্ঠে বলল, আশ্চর্য, হয়েছেটা কি বলবি তো? এইভাবে পাইচারি কেন করছিস? আর লাল পাঞ্জাবি কেন হঠাৎ? বিয়ে সাথে ছেড়ে এলে নাকি? সুজন ওদের সামনে এসে বসে বলল, দোস্ত প্লিজ তোরা রাগ করিস না, একটা কাণ্ড ঘটিয়ে ফেলছি। তিনজন উৎসুক দৃষ্টিতে চাইল। সুজন মিনমিন করে চাইল। পকেটে ভাঁজ করে রাখা কাবিননামাটা ওদের সামনে বেড়ে ধরল। তিনজন বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো, একবার সুজনের দিকে তো একবার কাবিনের নামার দিকে। নিস্তব্ধ হতভম্ব গলায় শোধালো, ভাই তুই ঠিক আছিস তো? মনে মধ্যে না চেনে সোজা বিয়ে? কনে আশা? কোন আশা? তোর ভাবির ফ্রেন্ড নাকি? সুজন মুখ কাচুমাচু করে মাথা নাড়ল। মাহিন বলল, বুঝলাম বিয়ে করেছিস, কিন্তু আমাদের একটাবার জানাতে পারতিস। শালা তোর সঙ্গে কথা নেই, এমন একটা কাজ করলেই। সুজন দ্রুততার সহিত তখনকার পরিস্থিতি বুঝিয়ে বলল ওদের। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, মানলাম, কিন্তু তুই কি আশাকে পছন্দ করিস? দেখ, আমার মতো একে ভুল করিস না, মেয়েটা ভালো, কষ্ট পাবে। সুজন মিনমিন করল। নিস্তব্ধ ধমক দিল, বিড়ালের মতো মিউ করবি না, স্পষ্ট করে বল। সুজন মাথা নাড়িয়ে বলল, কিছুটা, ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে। সৃজন বলে উঠল, ও আচ্ছা আচ্ছা, কথা বলতে ভালো লাগে, চেহারা ভালো লাগে না তোমার। নিস্তব্ধ কৌতুক করে বলল, তলে তলে টেম্পো চালাচ্ছ, অথচ আমাদের বরণে? বাহ, বেশ বেশ। দেখ ভাই, এমন কিছু নয়। মাহিন বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝে গেছি। নিস্তব্ধ জিজ্ঞেস করল, তো আশাকে কোথায় রেখেছিস? আঙ্কেল আন্টিকে জানিয়েছিস? কোনো ঝামেলা করনি তো? হ্যাঁ, ওকে বাড়িতেই রেখে এসেছি। বাবা মা ওকে চিনতো, কোনো ঝামেলা করেনি। সৃজন বলল, করবে কেমন করে বিয়ের জন্য? তারা তো তোমায় আজ থেকে বলছে না। সুজন মাথা নাড়ল। নিস্তব্ধ বলল, যাক, অবশেষে তুই বিয়েটা যে করেছিস এতে আমরা খুশি। কাল আমরা সবাই যাব আমাদের নতুন বরকনেকে দেখতে। সবাই তাল মেলানো নিস্তব্ধর কথায়। সৃজন বলল, হ্যাঁ দাঁড়া, আমি আয়না আর আরশিকে বলে দিচ্ছি। নিস্তব্ধ বন্ধুকে জড়িয়ে ধরে কংগ্রাচুলেশনস জানালো। ফিস ফিস করে বলল, তা বছরটা কি আজই সেরে ফেলার প্ল্যান করেছো? সুজন বিস্মিত দৃষ্টিতে নিস্তব্ধর পানে চাইল। তার বিশ্বাস হচ্ছে না নিস্তব্ধ এমন বেফাস কথা বলতে পারে। ভাই তুই ঠিক আছিস তো? ভাবি আদতেও আস্ত আছে তো? নিস্তব্ধ অভিনয় করে বলল, ছি ছি, কিসব আস্তাগফিরুল্লাহ মার্কে কথা বলছিস? সবাইকে নিজের মতো ভাবো নাকি? সুজন নিস্তব্ধর ঘাড় চেপে ধরে বলল, শালা, আমি আজই বিয়ে করেছি, এখন পর্যন্ত একটা চুমুও খেতে পারলাম না বউকে, আর তুই আমায় অপবাদও দিয়ে দিলি। নিস্তব্ধ হাসতে হাসতে বলল, চার, আরে দম আটকে যাবে তো, কি করছিস? সৃজন আর মাহিন বলল, ভাই আর দুদিন সবুর কর, তোর বাসর সাজিয়ে দিয়ে আসবো না। দুদিন পর তো নিস্তব্ধ রিসেপশন, বেটার অফ। সুজন টিটকারি করে বলল, তোদের কি মনে হয় বেটা এখনো বাসর না করে বসে আছে? সৃজন আর মাহিন নিস্তব্ধর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই নিস্তব্ধ দাঁত কেলিয়ে হাসল। ওদের খুনসুটিতে দোকানদার চাচা মুচকি মুচকি হাসে। সুজন বলল, একটা হেল্প লাগবে ভাই। কি হেল্প বল? মানে আমি এখন কি করব বুঝতে পারছি না, হুট করে বিয়েটা করে ফেললাম, কিন্তু। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, দেখ সুজন, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আমি যে ভুলটা করেছি সেটা কখনো করিস না, পরে পস্তাবি।
যাই করিস মেয়েটাকে কোনোভাবেই আর কষ্ট দিস না। যা শুনলাম মেয়েটা ছোট থেকে অভাগী, আর তুই নতুন করে তার হৃদয়ে দাগ কাটিস না। আর যাই করিস ভেবেচিন্তে করিস। সুজন মাথা নাড়ল। নিস্তব্ধ বাসায় গিয়ে তাসফিকে খবরটা দিল না। আশাকে নিয়ে মেয়েটাও ভারী চিন্তায় ছিল। সে ভাবল কাল একেবারে সারপ্রাইজ দেওয়া যাবে। সুজন নিজ রুমে ঢুকে দেখল তার নববিবাহিতা বধূ শাড়ি না পাল্টেই এভাবেই শুয়ে পড়েছে। শাড়ি তার খানিকটা এলোমেলো। সুজন গুটি গুটি পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। কাল রাতেও সুজন মেয়েটাকে নিয়ে চিন্তিত ছিল, অথচ দেখো একদিনের মাথায় মেয়েটা তার ঘরে এসে উপস্থিত। নিয়তি কখন কাকে কিভাবে সব মিলিয়ে দেবে তা তো একমাত্র উপরওয়ালাই জানে। সুজন কি কখনো ভেবেছিল আশাকে সে এক মুহূর্তেই বিয়ে করবে? সে তো কল্পনাও করেনি। সুজন আশার নিষ্পাপ মুখাবয়বের দিকে তাকালো। হাত বাড়িয়ে সুজন লাইট অফ করে দিয়ে ড্রিম লাইট জ্বালালো। কমলা আলোয় নববধূর মুখটা বড্ড মায়াবী লাগছে। সুজন নিজের অজান্তেই এগিয়ে গেল ওই মুখশ্রীর পানে। প্রথম পবিত্র চুম্বন এঁকে দিল অর্ধাঙ্গিনীর ললাটে। কেমন ঘোর কাজ করছে তার। সুজন দ্রুত উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সুজন ওয়াশরুমে ঢুকে যেতেই আশা চোখ মেলে তাকালো। সে ঘুমায়নি। সারাদিন এত ঝড়ঝাপটা যাওয়ার পর কারই বা ঘুম আসে? তখন দরজা খোলার শব্দ পেয়ে আশা ঘুমের ভান ধরেছিল। কাজটা সে খুব ভালো করতে পারে, কিন্তু সুজন এমন একটা কাজ করে বসবে তার কল্পনায়ও ছিল না। স্বামীর নিকট হতে প্রথম আদরটা সে এভাবে পাবে কোনোদিন ভাবেইনি। ইস, যদি সে সত্যি সত্যি ঘুমিয়ে পড়তো তবে তো এই দারুণ অনুভূতিটা সে মিস করে যেত। আশা মনের মাঝে কেমন রঙিন প্রজাপতির দল পাখা মেলে উঠছে। তারা নতুন ভাবনায় স্বপ্ন বুনছে। তবে কি সুজন স্যার বিয়েটা মন থেকে করেছে? নিস্তব্ধ ঘুম থেকে উঠে তাসফিকে দেখতে পেল না। আর মোড়া ভেঙে সে উঠে বসল। উদম গায়ে পাশে রাখা টি শার্ট জড়ালো। ফ্রেশ হয়ে এসে হঠাৎ বারিশের পাশে চোখ যেতেই নিস্তব্ধ ভ্রু কুচকে তাকালো। সে জিনিসটা হাতে নিল। হলুদ খামে নীল চিরকুট। কোথা থেকে আসলো এটা? তাসফি রেখেছে কি? অবাক চোখে চেয়ে নিস্তব্ধ ভাঁজ খুলে পড়তে শুরু করলো। প্রিয় ডক্টর সাহেব, মনে আছে সেদিন ফার্ম হাউসে আমার প্রশ্ন করেছিলেন কেন এত জ্বালাতন করছি আপনাকে? নিশ্চয়ই মনে আছে। আজ তার উত্তর দেব। বিয়ের প্রথম থেকেই মানি না করে আমার কানের পোকা হারিয়ে দিয়েছেন আপনি। সব সময় আমায় হেয় করে কথা বলেছেন, টিটকারি মেরেছেন। চাইতেও বাবার মৃত্যুর পরে আপনি আমার পাশে এসে বসেননি। কিসের এত জড়তা ছিল আপনার? আপনার এত কিছুর বদৌলতে একটু তো জ্বালাতন করাই যায়। তবে আপনি বেশ দায়িত্ববান। মুখে হেয় করলেও স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব ঠিকভাবেই পালন করেছেন। আপনি হয়তো ভাবছেন আপনি আমায় নিজের জালে বন্দিনী করে ফেলেছেন, হাতের মুঠোয় কবজা করে ফেলেছেন। আসলে ব্যাপারটা এখানে পুরোটাই উল্টো ঘটেছে। তবে আপনি ভীষণ বুদ্ধিমান। ব্যাপারটা উল্টো করলে কি হয় আপনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন। বুঝে থাকলে বলুন ঠিক কিনা। আপনি আমার কবজায় আসেননি। আমি এই মুহূর্তে আপনাকে যা করতে বলবো আপনি কি তা করবেন না? আমি যা বলবো আপনি কি তা শুনবেন না? বিয়ের পরদিন সকালে যখন আমায় অর্ধনগ্ন দেখেছিলেন আপনি তো সেই দিনই এই তাসফির মায়ায় পড়েছিলেন। সেটা তো আপনার চাহনিই বলে দিচ্ছিল, কিন্তু আপনি তো তার স্বীকার করবেনই না। বুক ফাটবে তবু মুখ ফাটবে না আপনার। আপার কাছে গিয়ে শুধু শুধু কতগুলো ঢপ মারলেন। আপনার কথা শুনে আমি সত্যি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। ইচ্ছে তো হচ্ছিল আপনার মুখে সুপার গ্লু মেরে বন্ধ করে দিয়ে, একদম অসহ্য লোক একটা। এরপর আমায় ঘর থেকে বের করে দিলেন। কেন দিয়েছিলেন সেটাও আমি বুঝেছিলাম পরে। আপনি আমায় দেখে বারবার সিরিয়াস হচ্ছিলেন তাই। কিন্তু আপনি মানতেই চাইছিলেন না যে একটা অষ্টাদর্শী পিচ্ছি মেয়ের প্রতি আপনার কোনো অযাচিত মনোবাসনা সৃষ্টি হোক। আর আপনি কোনো ভুল করে ফেলেন। আপনি বারবার মুখে বলেন মানি না, কিন্তু মনে মনে ঠিকই মানতেন। কি সুন্দর করে সেদিন তৃপ্তির সাথে প্রতিবাদ করলেন, আমার নিজের স্ত্রী বলে স্বীকৃতি দিলেন। আমি সেদিন বুঝেছিলাম আপনি আমার অসম্মান হোক তা কোনোভাবেই চাইবেন না। প্রতিনিয়ত বলতে থাকেন আমায় ভালোবাসেন না ভালোবাসেন, অথচ সেদিন আমায়ও বাড়িতে চুমু পর্যন্ত খেয়ে ফেললেন। কথায় কথায় আমার কোমর ধরা আপনার যেন স্বভাবে পরিণত হলো, অথচ মুখে বলছেন ভালোবাসি না। এক নম্বরের অসহ্য লোক আপনি। আমার ইচ্ছে হতো কি মাঝে মাঝে জানেন, আপনার চুলগুলো টেনে ছিঁড়ে দিই একদম। আপনার ওই মুখ আমি চিরজীবনের জন্য আঠা দিয়ে বন্ধ করে দিই, যেন পরবর্তী কোনো দিনও কথা বলতে না পারেন। আর পরে ভাবলাম না থাক, তাতে তো আমারই লস। পর মুহূর্তেই আপনি আমায় ভালোবাসার কথা বলবেন কেমন করে আবার?
সবসময় মাথা উঁচু করে থাকেন, মনে হয় আপনার সামনে মাথা নিচু করলেই আপনার জাত চলে যাবে। বাবার মৃত্যুর পরে ভাবলাম না, এভাবে চলতে পারে না। এভাবে চলতে থাকলে আপনি আপনার মনের কথা কোনোদিনও স্বীকার করবেন না। তাই শুধু শুধু আমায় অস্থিরতা নিয়েই থাকতে হবে। কি মুশকিল বলুন তো। এই আপনার জন্য, শুধুমাত্র এই আপনার জন্য আজ আমার এত এত দুশ্চিন্তা। সারা জীবন মুখে ওই একই বলি আওড়াবেন। ভাবলাম যাক, কাটা দিয়ে কাটা তোলা যাক। তবে এবার আপনাকে আপনার মাধ্যমেই হিসেবে কাজে লাগাতে হবে। ব্যাস, আপনাকে বলে দিলাম ডিভোর্সের কথা। আমি শিওর ছিলাম আপনি আমায় কখনোই ডিভোর্স দেবেন না। কি করে দেবেন? যে লোক প্রতি রাতে আমার ঘ্রাণ ব্যতীত ঘুমোতে পারে না, আমার ওড়নাখানা আঁকড়ে ধরে রাখে, সে কি করে আমার ডিভোর্স দেবে? আপনি যখন আমার ডিভোর্স দেওয়া নিয়ে চোটপাট শুরু করলেন, আমি তখন মুচকি হাসি। কি যে মজা লাগছিল আমার তখন, কি করে বোঝাই আমি সেটা আপনাকে। গেমটা খুবই সুন্দর ছিল, রাইট? আপনাকে অতিষ্ঠ করতে আমার বেশ ভালোই লাগছিল। এতদিন আমায় জ্বালাতন করেছেন, এবার দেখুন কেমন লাগে। আপনাকে ডিভোর্স দেওয়া আমার কোনো ইচ্ছে ছিল না। তাছাড়া আমি তো জানতাম আপনি ডিভোর্স না দিলে আমার পক্ষে কখনোই সম্ভব নয় ডিভোর্স দেওয়া। আপনাকে আমি কেন ডিভোর্স দিব? যাকে ভালোবাসি তাকে কেন ছেড়ে দিব আমি? আমি তো শুধু চেয়েছিলাম আপনি আমায় অনুভব করুন, আমার শূন্যতাকে অনুভব করুন, আমায় আঁকড়ে ধরে রাখুন জোর করে। মাঝে মাঝে আপনার উপর ভীষণ রাগ হতো জানেন। এরপর আপনাকে ইগনোর করতে শুরু করলাম। আমি চাইছিলাম আপনি নিজে থেকেই কোনো অ্যাকশন নিন, নিজের হক নিজে বুঝে নিন, নিজের আমানতকে নিজে সংরক্ষণ করে নিন। আমি কেন এত দিক সামলাতে যাব বলুন তো? ব্যাস নিশানা কাজে লেগে গেল। নিস্তব্ধতা পেরিয়ে আমার কাছে এলো, আমার হৃদয়ে উজাড় করা ভালোবাসা দিল। কিন্তু তখনও আপনি আমায় ভালোবাসার কথাটা বলেননি। আপনার নত স্বীকার আমার ভালো লাগলেও আমি যে ভালোবাসি কথাটা আপনার মুখ থেকে শোনার জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম। কিন্তু ভালোবাসি বলেই যে শুধু ভালোবাসা বোঝাতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু আমি যখন আপনার চিরকুটখানা পেলাম, বিশেষ করে জীবনের প্রথম, আমার এতটা আনন্দ হয়েছিল, ইচ্ছে হয়েছিল আপনাকে গিয়ে জাপটে জড়িয়ে ধরি আমি। কিন্তু আপনি তো বহুত শিয়ানা, ইচ্ছে করেই আমার জ্বালাতন করছিলেন লুকোচুরি খেলে, সঙ্গে আনন্দও নিয়েছিলেন। বাই দ্য ওয়ে, আপনার বন্ধুরা ভীষণ ভালো মানুষ, আপনাকে নিয়ে তারা অনেক চিন্তা করে। আপনার মনের কথা বুঝতে পেরেই বোধহয় তারা আমার কাছে এসেছিল আপনাকে ডিভোর্স না দেওয়ার আর্জি নিয়ে। আমিও সেদিন ওনাদের আমার প্ল্যান বলেছিলাম। আমি কিন্তু ওনাদের বলিনি কথাগুলো আপনাকে বলতে নিষেধ করতে, কিন্তু আফসোস ওরা আপনাকে বলেনি। বিয়ের দিন যখন আমাকে মানি না বলেছিলেন, তখনই প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন আমার নাম ছাড়া অন্য কোনো মেয়ের নাম আপনি মুখে নিতেও দ্বিধাবোধ করবেন। আমি কি তা পেরেছি ডক্টর সাহেব? আপনাকে কি নিজের কবজায় করতে ব্যর্থ হয়েছি আমি? ইতি আপনার প্রিয়তমা অর্ধাঙ্গিনী। নিস্তব্ধ চিঠি উল্টানো, অপর পাশে লেখা, আপার রুমে আছি, আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। নিস্তব্ধ চিঠি হাতে এক দৌড়ে বাসন্তীর রুমে এসে পৌঁছালো। তাসফিকে রুমের মাঝে দেখে এক দৌড়ে গিয়ে তার কোমর জাপটে ধরে গোল গোল ঘোরাতে লাগলো। কি করছেন? পড়ে যাবো তো, নামান। নিস্তব্ধ তাকে নামিয়েই বিছানার সঙ্গে চেপে ধরল। অজস্র চুমুতে একাকার করে দিল তাসফির গাল, মুখ, ঠোঁট। তাসফি বাকরুদ্ধ। এই করতে সে ডেকেছিল লোকটাকে? হায় কপাল, কোনোদিন লোকটা শুধরাবে না। নিস্তব্ধ তাকে ছাড়তেই তাসফি হাঁপাতে হাঁপাতে নিস্তব্ধর পানে রাগী চোখে তাকিয়ে বলল, এটা আপনার উত্তর? এই জন্যই ডেকেছি আমি আপনাকে। অসভ্য মানুষ, অসহ্য একটা, ছাড়ুন। নিস্তব্ধ তাসফিকে পেছন থেকে জড়িয়ে রেখে ফিস ফিস করে বলল, আমার উত্তর অপেক্ষা রাখে না বউ, তুমি ঠিক। এই নিস্তব্ধ ইয়াসার আজন্মকালের জন্য তার অর্ধাঙ্গিনীর নিকট বন্দিনী। যা বলেছ সবই ঠিক আছে বউ, কিন্তু একটা বিষয় তুমি জানো না। তাসফি ভ্রু কুচকে চাইল। নিস্তব্ধ বলল, তা না অজানাই থেকে যাক। এই মানব জীবনের সব যে জানতে নেই, যা জানছ তাই নিয়ে সন্তুষ্ট থাকো। এই পৃথিবীর সব রহস্য কেই বা সম্পূর্ণ জানে? তাসফি ভেঙচি কাটল। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে তার ঠোঁটে কামড় বসালো। তাসফি মৃদু আর্তনাদ করে উঠল। তুমি বলেছিলাম আমার সামনে মুখ ভাঙাবে না, পর অঘটন ঘটলে আমার দোষ নেই। আচ্ছা, কথাগুলো চিঠিতে না বলে সামনে মুখে বলে তো আমার সুবিধা হতো। হ্যাঁ, সেটা তো আমি জানি আপনার সুবিধা হতো। সামনাসামনি বলতে গেলে কথা আর শেষ করা হয়ে উঠতো না। আপনি কথার মাঝে 100 বার বাহাত ঢুকাতেন, সেটা আমি খুব ভালো করেই জানতাম। নিস্তব্ধ দাঁত মাথা চুলকে মেকি হাসত। অসহ্য, ছাড়ুন। নিস্তব্ধ চুমু খেতে নিতেই হঠাৎ রুমে ফুপুর আগমন ঘটল। ফুপু ওদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তাসফি লাফ দিয়ে সরে গেল তৎক্ষণাৎ।
ফুপি চোখ মুখ কুচকে বলল, তোদের বুদ্ধিশুদ্ধিকে লোপ পেয়েছে নাকি? দিন দিন বাপের মতো নির্লজ্জ হচ্ছিস, নিজেদের রুম ছেড়ে অন্যের রুমে কি করছিস? আশ্চর্য। নিস্তব্ধ মাথা চুলকে বোকা হাসল। ফুপু যেতেই নিস্তব্ধ তাসফিকে ফিসফিস করে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বউ, রেডি হও, আমরা বের হব। তাসফি শুধু চোখ পিট পিট করে চাইল। সুজনদের বাড়িতে এই মুহূর্তে তাসফি সহ নিস্তব্ধ, সৃজন, মাহিন, আরশি, আয়ানা সবাই উপস্থিত। তাসফি আর নিস্তব্ধকে চিনলেও বাকি সবাই আশার নিকট অপরিচিত। সকলের চাউনি দেখে আশা লজ্জায় মিলিয়ে যাচ্ছে। তাসফি এসেই দৌড়ে গিয়ে আশাকে জড়িয়ে ধরল, কানে কানে ফিস ফিস করে বলল, তুই কি কাণ্ড ঘটিয়েছিস রে আমার পাখির বাসা? তলে তলে টেম্পো চালিয়ে আমার দেওরকে বিয়ে পর্যন্ত টেনে নিলে, আর আমরা টু শব্দটিও পেলাম না। হ্যাঁ, আশা অসহায় চোখে চেয়ে বলল, বিশ্বাস কর বনু, সব হঠাৎ ঘটেছে। ভবিষ্যতের কাহিনী সম্পর্কে আমি নিজেও অবগত ছিলাম না। তাসফি ভাব দিয়ে বলল, ঠিক আছে, করলাম তোকে বিশ্বাস, যা। সৃজন বলল, কি করেছিস দোস্ত? তুই তো কামলা করে দিয়েছিস। সুন্দরী বউ একদম আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়ে এলি, বাবা। আশা সকলের কথায় লজ্জায় মিলিয়ে যাচ্ছে। আর দেখো তার বর্মহাশয় কেমন দাঁত কেড়িয়ে হাসছে। অসভ্য পুরুষ মানুষ। সবাই চলে যেতেই আশা সুজনের দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে শুধালো, আপনার বন্ধুরা সবাই আসবে, আমায় তো বলেননি আগে। সুজন নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, তোমায় কেন বলতে হবে? আশা চোখ ছোট করে চেয়ে রইল। আশ্চর্য, তাকে দেখতে আসলো সবাই আর তাকে জানাবে না? সে একটু পরিপাটি হয়ে থাকতে পারত। বিকালবেলা মাহিন নিজের রুমে বসে চিন্তায় মগ্ন। তার মনে হয় না বাসন্তী নিজে থেকে আর তাকে লাই দেবে। এতদিন যাবৎ ফোন দিয়ে যাচ্ছে, অথচ পাষণ্ড মানবী একটিবার তার কল রিসিভ করেনি। মাহিনের ভারাক্রান্ত হৃদয় হতাশ হয়। এভাবে যা করার তার নিজেকেই করতে হবে। হয়তো মনের মানুষটিকে নিজের করে পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। এই ধরনীতে কষ্ট ব্যতীত সুখ খোঁজার চেষ্টা করা বৃথা। আবেদা বেগম তার সঙ্গে কথা বলেন না প্রয়োজন ব্যতীত। বাবাকে হারিয়েছে চিরতরে, সে চায় না আর তার মাকে কষ্ট দিতে। মাহিন বসা থেকে উঠে দাঁড়ালো, ধীর কদমে এগিয়ে গেল মায়ের রুমের দিকে। আবেদা বেগম বিছানায় বসে তসবি চপছিলেন। মাহিন গিয়ে মায়ের পা জড়িয়ে ধরল, তীব্র আকুতি মিশিয়ে বলল, একটু বোঝার চেষ্টা করো মা, তুমি আর পারুল ছাড়া আমার আর কে আছে বলো? তুমি এমন করে থাকলে তোমার ছেলে কি ভালো থাকে বলো? বাসন থেকে ভালোবাসি আমি মা, তাকে ছাড়া আমি কি করে থাকবো বলো? তুমি পারুল যেমন আমার কাছে ইম্পর্টেন্ট, বাসন্তী সেও আমার কাছে তার চেয়ে কিছুটা কম নয়। প্লিজ মা, তুমি বোঝার চেষ্টা করো। তুমি কি কোনোভাবে ওর ডিভোর্সের বিষয়টা নিয়ে? আবেদা বেগম ছেলের গালে ঠাস করে চর বসিয়ে দিলেন। মাহিন হতবাক হয়ে মায়ের পানে চাইল। এই চিনলে বুঝি তুমি মাকে? এতটা নিম্ন মানসিকতার মনে হয় তোমার আমাকে? তুমি যাকে ভালোবাসো বিয়ে করো, তাতে আমার তো কোনো সমস্যা নেই। আমি আর বাঁচবই বা কতদিন? কখন উপরওয়ালা ডাক পড়ে যায় কে জানে। বিয়ের পর সারা জীবন সংসার তো করবে তুমি। আর কখনো আমায় দেখেছো মেয়েটাকে হেয় করতে? বল। কোনো কিছুতে আমার সমস্যা নেই, কিন্তু তুই কেন আমার থেকে সব লুকাবি বল? তার উপর নাটক করতে বলেছিস মেয়েটাকে। এর মাধ্যমে মেয়েটার মনে কতটা কষ্ট জমা হলো তুই বুঝছিস তা? মেয়েটা সেদিন কষ্টে চলে গেল। মাহিনের চোখ চকচক করে উঠল। এত কিছুর পরেও মা বাসন্তীর কষ্টের কথা ভাবছে। উত্তেজিত মাহিন মাকে শক্ত করে জড়িয়ে চিৎকার করে বলল, থ্যাংক ইউ মা, আমার মিষ্টি মা। আর কখনো কিছু লুকাবো না তোমার থেকে মা, প্রমিস। আমি চাই আগে নিস্তব্ধকে বলতে, ও কি বলে দেখার পর আমি তুমি পারুল বাসন্তীর বাড়ির প্রস্তাব নিয়ে যাব। আমার বিশ্বাস কেউ আপত্তি করবে না। তুমি যাবে তো মা? মা ছেলের এতদিনের অভিমানের দীর্ঘ পাল্লায় ভাটা বলল। আবেদা বেগম পরম আবেশে ছেলের মাথায় হাত বোলায়। ভদ্র মহিলার ছেলের কথায় চিত্ত চঞ্চল হয়। যাব বাবা, অবশ্যই যাব। আমার ছেলে পছন্দ করলে দরকার হয় স্বর্গ থেকে অপ্সরীয় নিয়ে আসব। পারুল ঘরে ঢুকে অভিমানী কণ্ঠে বলল, মা ছেলে তোমরা আমের দুধে মিশে গেলে, আর এতদিন আমি বেচারা যে তোমাদের জন্য খেটে গেলাম, আমার আদর কোথায় শুনি? এই বুড়ি, তোর আবার আদর লাগে নাকি? তোকে তো কুড়িয়ে পেয়েছিলাম, বুঝিস না? ভাইয়া ভালো হবে না। পারুল এসে অপর পাশ দিয়ে মাকে জড়িয়ে ধরল। তিনজনেই হেসে ফেলল। এই তো তাদের ভরা সংসার। বাসন্তী এলেই পরিপূর্ণ হবে।
সন্ধ্যার পূর্বেই গ্রাম থেকে পুনরায় সকলে ফিরে এলো ওসমান ভিলায়। আজও থাকার কথা ছিল, কিন্তু ফুপু আসার খবর শোনার পর আর সেটা সম্ভব হলো না। সবার সঙ্গে ফুপুর আরেকজন কথা কাটাকাটি হলো আরামসে। ফুপু সবার বিরুদ্ধে কথা বললেও অনিমা বেগম আর তাসফিকে কিছুই বললেন না। দুজনকেই তার খানিকটা পছন্দ হলো কিনা। ফুপুর কথার বিপরীতে বাপ, ভাই আর ভাতিজা শুধু অসহায় মুখ করে চেয়ে থেকেছে। আর কি বা করার। পরদিন নিস্তব্ধ নিজের চেম্বারে বসেছিল। সেখানে হঠাৎ আগমন ঘটল মাহিনের। নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে তার পানে চাইল। কি ব্যাপার বলো তো, হঠাৎ আমার দ্বারে তুই? মহিলাদের দাঁত ওঠানো বাদ দিয়ে আমার দাঁড় গোড়ায় তোর কি কাজ শুনে? মাহিন মাথা চুলকে বোকা হেসে বলল, কিছু না, ওই আর কি। এই যে তোর জন্য একটা চিঠি এনেছিলাম, বুঝলি? নিস্তব্ধ বিস্ময় নিয়ে শুধালো, আশ্চর্য, আমাকে তোর প্রেমিকা লাগে যদি আমার চিঠিপত্র দিচ্ছিস? মাথা ঠিক আছে? শোন না ভাই, রাগ করছিস কেন? আমি চলে গেলে খুব পড়িস কেমন? আচ্ছা, আমি চলে গেলে খুলে পড়িস কেমন? আমি যাই, হ্যাঁ, আমি যাওয়ার পরে মনোযোগ দিয়ে পড়িস। উত্তর বা সিদ্ধান্ত যেটাই হোক সেটা আমার মতো চিঠি লিখেও জানাতে পারিস, আবার মেসেজও করতে পারিস, কেমন? আমি কিছু মনে করব না। আসছি। নিস্তব্ধ অবাক চোখে মাহিনের যাওয়ার পানে চেয়ে রইল। নিস্তব্ধ ভ্রু কুচকে মাহিনের চিঠিখানার দিকে তাকিয়ে আছে। প্রিয় নিস্তব্ধতা। প্রথম সম্বোধনটুকু পড়েই নিস্তব্ধর মেজাজ বিগড়ে গেল। আশ্চর্য, তার জেন্ডার নিয়ে প্রশ্ন তুলেছে অসভ্য ছেলে। নামের সঙ্গে তা কেন যুক্ত করতে হবে? তাটুকু নিস্তব্ধ পাশে থাকা কলম দিয়ে কুটকুট করে কেটে দিল। হ্যাঁ, এবারে ঠিক আছে। এরপর পড়তে শুরু করলো। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।